নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আজ আমি তোমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য দ্বাদশ শ্রেণীর অন্তর্গত বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগের ক্লাসে তোমাদের সাথে রোলের উপপাদ্য, তার জ্যামিতিক তাৎপর্য এবং তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সম্পর্কিত অঙ্কগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি ওই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসটি আমার দেখে নেবে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্ট থেকে। এখানে লক্ষ্য করো যে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য যেটা বলছি সেটা কি। ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের স্টেটমেন্ট বলছে যদি এফ অফ এক্স অপেক্ষক এমন হয় যে সেটা বদ্ধ অন্তরাল এ বির মধ্যে সন্তত এবং ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে অবকলনযোগ্য, দুটি শর্ত আমরা পাচ্ছি, তাহলে আমরা কমপক্ষে এমন একটি সি পাবো যাতে সি এর মানটা এ থেকে বি এর মাঝে হয় এবং এফ ড্যাশ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ হয়। তো এই যে আমরা স্টেটমেন্টটা পাচ্ছি এখানে দুটি শর্ত আমাদেরকে মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে বদ্ধ অন্তরাল এ বির মধ্যে এটি সন্তত, আরেকটি হচ্ছে মুক্ত অন্তরাল এ বির মধ্যে এটি অবকলনযোগ্য। তাহলে আমরা যখন এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সত্যতা প্রমাণ করব তখন কিন্তু আমাদেরকে এই দুটো শর্ত সিদ্ধ হচ্ছে দেখাতে হবে এবং তখন এই সি এর মান এ থেকে বি এর মধ্যে পাবো যাতে এফ ড্যাশ সি সমান এই রিলেশনটা সিদ্ধ হয়, এটাও কিন্তু আমাদের চেক করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য বললাম এর প্রমাণ কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাই আমরা প্রমাণের দিকে যাচ্ছি না। কিন্তু এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্য আমাদেরকে দেখতে গেলে বা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদেরকে দেখতে গেলে এর বিশেষ কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। তো এই উপপাদ্য অনুসারে কীরকম টাইপের অঙ্ক হয়? এই উপপাদ্য অনুসারে তিন টাইপের অঙ্ক হয়। একটা হচ্ছে এই উপপাদ্যের এই স্টেটমেন্ট থেকে যে দেখাও একটা অপেক্ষক, সেটা একটা বিস্তার দেওয়া থাকবে যে এই বিস্তারের মধ্যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের মধ্যমান উপপাদ্যটিকে সিদ্ধ করে। এই এক প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে যে এর যে জ্যামিতিক তাৎপর্য আছে সেই জ্যামিতিক তাৎপর্য অনুসারে একটা অঙ্ক দেওয়া থাকতে পারে। আর তিন নম্বর প্রসেস হচ্ছে যে এই যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য এর কিন্তু আরেকটি ফর্ম আছে আমাদের কাছে, সেই ফর্মটি দিয়ে ইনইকুয়ালিটি সম্পর্কিত কিছু অঙ্ক আমাদের করতে পারে। তো আমি এই প্রথম টাইপের অঙ্ক করার আগে একটুখানি তোমাদের সঙ্গে ধারণাটা ক্লিয়ার করে নিই। কীরকম দেখো, আমি যখন রোলের উপপাদ্য তোমাদেরকে বুঝিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এফ অফ এক্স অপেক্ষক এই বদ্ধ অন্তরালের মধ্যে সন্তত হবে, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে অবকলনযোগ্য হবে। এর সঙ্গে এক্সট্রা একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে এফ অফ এ সমান এফ অফ বি হবে, তাহলে আমরা একটা সি পাবো, কমপক্ষে একটা সি পাবো যাতে এফ ড্যাশ সি সমান 0 হয় এবং সিটা এই রেঞ্জের মধ্যে বিলং করে। এবার এইখানে গন্ডগোলটা দেখো, আমরা এই যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য পেলাম, এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের উপর স্পেশাল একটা রেস্ট্রিকশন দিলাম যখন এফ অফ এ সমান এফ অফ বি, তখনই কিন্তু আমরা রোলের উপপাদ্য পাচ্ছি। তার মানে বুঝতেই পারছো যে রোলের উপপাদ্য কিন্তু একটা স্পেশাল কেস কার? ল্যাগ্রাঞ্জের উপপাদ্যে, তাই তো? তার মানে যে সমস্ত অপেক্ষকের ওপর ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রয়োগ করা যাবে সেই সমস্ত অপেক্ষকের সেট যদি এইটা হয়, তাহলে যে সমস্ত অপেক্ষকের ওপর রোলের উপপাদ্য প্রযোজ্য হবে সেই সমস্ত অপেক্ষকের সেট কিন্তু এই জাতীয় এই জায়গাটা হবে। অর্থাৎ এই সেটটা কিন্তু এর প্রপার সাবসেট। অর্থাৎ রোলের উপপাদ্য প্রযোজ্য এমন অপেক্ষকের সংখ্যা কিন্তু ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য এমন অপেক্ষকের সংখ্যার চেয়ে অনেক কম। তো এখানে দেখো আমরা কিভাবে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে রোলের উপপাদ্য পেতে পারি। দেখো, আমরা যদি এই জায়গায় 3 নম্বর শর্তটা যোগ করে দিই, 3 নম্বর শর্ত যোগ করা মানেই আমরা পেয়ে যাচ্ছি এফ অফ এ সমান এফ অফ বি, তাই তো? এবার দেখো যে এই জায়গায় আমরা যে মানটা পেয়েছিলাম, যা আমি এই শর্তটা বসালাম, এফ ড্যাশ সি এর মানটা কি আসছে? এখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ আছে, তার মানে আমি যদি এফ অফ বি এর জায়গায় এফ অফ এ বসিয়ে দিই তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ এ, এফ অফ এ মাইনাস এফ অফ এ তোমরা জানো 0 হয়, নিচে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ, তাহলে এই দুটো যা বিয়োগ করে 0 পেয়ে গেলাম, তার মানে টোটাল ভ্যালুটা হয়ে গেল 0। তার মানে এফ ড্যাশ সি এর মান হয়ে গেল 0। খেয়াল করে দেখো যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের দুটো কন্ডিশনের সঙ্গে যা এই 3 নম্বর কন্ডিশনটা দিলাম, সঙ্গে সঙ্গে এফ ড্যাশ সিটা হয়ে গেল 0। তার মানে আমরা পেয়ে গেলাম রোলের উপপাদ্য। তাহলে
রোলের উপপাদ্য কিন্তু একটা স্পেশাল কেস অফ কি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য। যাই হোক, এবার আমরা আমাদের অঙ্কের মধ্যে ফিরি। আমি বলেছিলাম প্রথম যে প্রকারের অঙ্কটি হয় সেই অঙ্কটি আমরা এখানে এই মুহূর্তে করাবো। এখন আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 8-এর দাগের 1-এর অঙ্কটি করব সুরেন্দ্রনাথ দের বই থেকে। তো এখানে দেখো যে অঙ্কটি দেওয়া আছে f of x সমান x² মাইনাস 4x মাইনাস 3 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 4 এই বিস্তারে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সত্যতা পরীক্ষা করতে বলেছে। তো দেখতেই পাচ্ছ f of x একটি বহুপদী অপেক্ষক, তার মানে এই f of x অপেক্ষকটি সর্বত্র সন্তত এবং সর্বত্র অবকলনযোগ্য। যেহেতু f of x একটি বহুপদী অপেক্ষক, অতএব f of x সর্বত্র সন্তত ও সর্বত্র অবকলনযোগ্য। অতএব 1 লেস দ্যান ইকুয়াল 4 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 4 বিস্তারে f of x সন্তত এবং 1 লেস দ্যান x লেস দ্যান 4 বিস্তারে f of x অবকলনযোগ্য। ঠিক আছে, তার মানে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের দুটি শর্তে আমাদের সিদ্ধ করছে। অতএব 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 4 বিস্তারে f of x ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ করে। অতএব 1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 4 বিস্তারে f of x এর উপর ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য। ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য। তাহলে বুঝতে পারছো যে আমরা এমন একটা সি পাবো যাতে সি এর মানটা 1 থেকে 4 এর মধ্যে হয় এবং f ড্যাশ সিটা f of 4 মাইনাস f of 1 বাই 4 মাইনাস 1 হয়, তাই তো? তাহলে আমরা পাচ্ছি, অতএব আমরা কমপক্ষে এমন একটি সি পাবো যাতে 1 লেস দ্যান সি লেস দ্যান 4 এবং f ড্যাশ সি সমান f of 4 মাইনাস f of 1 বাই 4 মাইনাস 1 হয়। তো আমরা এই রিলেশনটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার দেখো যে তাহলে আমাদেরকে f ড্যাশ সি করতে গেলে f ড্যাশ x বার করতে হবে। এবার f ড্যাশ x এর মান আমরা f of x এর ডেরিভেটিভ করলে পাবো। তো f of x দেওয়া ছিল আমাদের x² মাইনাস 4x মাইনাস 3। তাহলে f ড্যাশ x কত? f ড্যাশ x সমান 2x মাইনাস 4। এবার f of 1 আর f of 4 টা বার করে রাখি। f of 1 সমান, দেখো এখানে দিয়ে 1 বসিয়ে দাও, 1² মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 3, তার মানে 1 মাইনাস 4 মাইনাস 3 কত আসছে? 1 থেকে 7 বাদ, তার মানে মাইনাস 6। এবার f of 4 ক্যালকুলেট করো, 4² মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 3 সমান 16 মাইনাস 16 মাইনাস 3 সমান মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে পাই। অতএব 1 থেকে পাই, কি পাই সেটা উপরে লিখি। f ড্যাশ সি মানে এখানে দেখো x এর জায়গায় c বসিয়ে দাও, 2c মাইনাস 4 সমান f of 4 মানে মাইনাস 3 মাইনাস f of 1 মানে মাইনাস 6 বাই 4 মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে এই রিলেশনটা পেলাম। এবার আমরা এখানে এই ক্যালকুলেশনটা করে c এর মানটাকে বার করব। দেখো, বা 2c মাইনাস 4 সমান এটা মাইনাস 3 প্লাস 3 প্লাস 6 হয়ে যাচ্ছে, নিচে 3
2c মাইনাস 4 সমান উপরে 3/3, তাহলে 2c মাইনাস 4 সমান 1, বা 2c সমান 4টা ওদিকে গেলে 4 1 5, তাহলে c সমান 5/2, তার মানে c সমান 2.5। দেখতেই পাচ্ছ যে 2.5 ভ্যালুটা 1 থেকে 4 এর মধ্যে অবস্থিত। অতএব আমরা c সমান 2.5 পেলাম এমন যে 1 লেস দেন c সমান 2.5 লেস দেন 4, এবং f ড্যাশ 2.5 সমান তোমরা পেয়েছিলে f of 4 মাইনাস f of 1 বাই 4 মাইনাস 1। ঠিক আছে, তার মানে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সত্যতা প্রমাণ করতে পারলাম। আমরা এখানে লিখে নিই, অতএব ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। ক্লিয়ার? তাহলে এক টাইপের অঙ্ক আমরা পেয়ে গেলাম। এরপর যেটা আমরা করে বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য শিখলাম তার জ্যামিতিক তাৎপর্য কি। জ্যামিতিক তাৎপর্যটা হচ্ছে, ধরো আমি কোনো একটা অপেক্ষক নিলাম y সমান f of x, যার গ্রাফটা হচ্ছে এইরূপ, এটা x অক্ষ, এটা y অক্ষ, ধরো গ্রাফটা হচ্ছে এরকম টাইপের একটা গ্রাফ, y সমান f of x এর গ্রাফ। এখন দেখো যদি x সমান a এই জায়গায় অবস্থিত হয়, এটা হচ্ছে x সমান a পয়েন্ট, আর ধরো এই জায়গায় x সমান b পয়েন্ট অবস্থিত, তাহলে x অক্ষের ওপর এই পয়েন্টে লম্ব টানলে ধরো এটা বক্রটাকে এই জায়গায় p বিন্দুতে ছেদ করেছে, এবং বক্রটাকে এই জায়গায় লম্ব টানলে বক্রটাকে এই জায়গায় q বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমরা জানো যে এই যে উচ্চতাটা হয় এটা হচ্ছে f of a, এবং এই উচ্চতাটা হচ্ছে f of b। তার মানে এই p পয়েন্টটা হয়ে যাচ্ছে a, f of a, আর q পয়েন্টটা হয়ে যাচ্ছে b, f of b, f of b। ঠিক আছে, এবার আমাদের ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্যে আসতে গেলে দেখো আমরা কিরকম ধরছি যে f of x y সমান f of x অপেক্ষকটা এমন যে এই যে a থেকে b x এর মান এই রেঞ্জের মধ্যে এর কোনো জায়গাতে ছেদ নেই, অর্থাৎ এই অপেক্ষকটা এই রেঞ্জে সব জায়গায় সন্তত হলো। আবার এই অপেক্ষকটার কোনো জায়গাতে দেখো এই রেঞ্জের মধ্যে শার্প কর্নার নেই বা সূচালো অগ্রভাগ, মানে এই জাতীয় খোঁচা নেই যেখানে স্পর্শকের অস্তিত্ব থাকবে না। আমরা জানি এই জাতীয় সূচালো হলে এই জায়গায় স্পর্শকের অস্তিত্ব থাকে না, আর আমরা জানি যে কোনো পয়েন্টের ডেরিভেটিভ মানে কিন্তু সেই জায়গায় স্পর্শকের অস্তিত্ব আছে। তার মানে আমাদের এই জায়গা যেহেতু স্মুথ এই টাইপের নয়, সুতরাং এই জায়গায় কোনো জায়গাতেই এটা সব জায়গাতেই এটা অবকলনযোগ্য হবে। তার মানে আমাদের এই অপেক্ষকটা a থেকে b যে ইন্টারভ্যাল ছিল এর মধ্যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দুটি শর্তই সিদ্ধ করলো। এবার লক্ষ্য করো যে এইখানে এই যে আমরা মান পেয়েছিলাম যে আমরা a থেকে b এর মাঝে কম করে একটা c পাবো, যাতে a লেস দ্যান c লেস দ্যান b, অর্থাৎ এই a থেকে b এর মাঝে কোনো একটা জায়গায় অন্ততপক্ষে c পাবো, যাতে f ড্যাশ c এর মান কি হয় f of b মাইনাস f of a বাই b মাইনাস a, তাই তো? তার মানে বুঝতে পারছো c পয়েন্টে যে স্পর্শকের নতি সেটা খেয়াল করে দেখো এই pq এর নতির সঙ্গে সমান। দেখো লক্ষ্য করে, এই যে আমি যদি pq সরলরেখাটা আঁকি, তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে ক্লাস 11-এ পড়েছো যে দুটো পয়েন্ট যদি একটা x1, y1 আর একটা যদি x2, y2 হয়, তাহলে এদের সংযোজক সরলরেখার যে প্রবণতা সেটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। দেখো এই সূত্র অনুসারে এই pq সরলরেখার প্রবণতা হচ্ছে f of b মাইনাস f of a বাই b মাইনাস a। দেখো এখানে সেটাই আছে, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে pq এর প্রবণতা, pq এর প্রবণতা বা নতি।
আর এটা হচ্ছে সি বিন্দুতে স্পর্শকের নতি, সি বিন্দুতে স্পর্শকের নতি বা প্রবণতা, তাই তো? তার মানে বুঝতেই পারছো যে এমন একটা পয়েন্ট সি পাবো যে পয়েন্টে এই পিকিউ এর যে প্রবণতা ওই পয়েন্টটায় স্পর্শকের প্রবণতাটা সমান হবে, তাই তো? মানে পিকিউ এর যে প্রবণতা ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা সমান হবে। দেখো স্পর্শকের দুটো সরলরেখার প্রবণতা কখন সমান হয়? দুটো সরলরেখার প্রবণতা তখনই সমান হয় যখন সরলরেখা দুটো সমান্তরাল। তার মানে বুঝতেই পারছো যে সি পয়েন্টের স্পর্শকটাই পিকিউ এর সমান্তরাল। দেখো আমি যদি এই পয়েন্টটা দেখি, এইখানে দেখো স্পর্শকটা কিন্তু এই পিকিউ এর সমান্তরালই হচ্ছে, দেখতে পাচ্ছ? তার মানে আমি এই জায়গায় একটা সি পয়েন্ট পাচ্ছি যে জায়গায় স্পর্শকটা পিকিউ এর সমান্তরাল। আবার লক্ষ্য করো এই জায়গায় যে একটুখানি উঁচু হয়ে আছে, এই জায়গাটা একটুখানি ফাঁকা হয়ে আছে এই জায়গাটা, তো এখানেও কিন্তু একটা স্পর্শক আমরা পাচ্ছি যে স্পর্শকটা পিকিউ এর সমান্তরাল। তো আমরা যে একটাই বিন্দু পাবো এমন নয়, একাধিকও পেতে পারি, সেই জন্যই বলেছিলাম কমপক্ষে। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে সি পয়েন্টে যে স্পর্শকের প্রবণতা সেটা পিকিউ এর প্রবণতার সঙ্গে সমান। তার মানে এই যে এক্স ইকুয়াল এ বা এক্স ইকুয়াল বি দুখানা বিন্দু পেয়েছিলাম, এদের সংযোজক সরলরেখার সমান্তরাল একটা স্পর্শক আমরা পেতে পারি এই এ বি এর মাঝে কোনো একটা বিন্দু, ঠিক আছে? তো এই জ্যামিতিক তাৎপর্য অনুসারে আমি এখন একটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বইয়ে সংক্ষিপ্ত 13 দাগের কোশ্চেনটি, সংক্ষিপ্ত 13 কি আছে অঙ্কটি? বলছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের প্রয়োগে 2,3 বদ্ধ বিস্তারে সংজ্ঞাত এফ অফ এক্স সমান রুট এক্স মাইনাস 2, এফ অফ এক্স সমান রুট এক্স মাইনাস 2 অপেক্ষকের ওপর সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুতে স্পর্শক অঙ্কিত স্পর্শক বক্রের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল। প্রান্তবিন্দু মানে এই যে রেঞ্জটা দেওয়া আছে 2 থেকে 3 বদ্ধ অন্তরাল, প্রান্তবিন্দু মানে এই 2 এবং 3, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো এই অপেক্ষকটা সংজ্ঞাত কখন হয়? যখন এক্স মাইনাস 2 মানে রুটের মধ্যে টার্মটা গ্রেটার দ্যান ইকুয়াল 0, কারণ এর চেয়ে ছোটো হয়ে গেলে, 0 চেয়ে ছোটো হয়ে গেলে এটা জটিল রাশি চলে আসবে। তাহলে এফ অফ এক্স সংজ্ঞাত হয় যখন এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 বা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 2। তাহলে এক্স যখন 2 বা 2 এর চেয়ে বড় তখন কিন্তু এফ অফ এক্সটা সংজ্ঞাত হচ্ছে, এবং এই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স কিন্তু সব জায়গাতেই সন্তত হবে এবং অবকলনযোগ্য হবে। অতএব 2,3 বিস্তারে এফ অফ এক্স সন্তত এবং 2,3 ওপেন ইন্টারভাল বিস্তারে এফ অফ এক্স অবকলন যোগ্য। অতএব 2,3 বদ্ধ অন্তরালে এত বিস্তারে এফ অফ এক্স এর উপর ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ হয়, দুটি শর্তই সিদ্ধ হয়। অতএব এই বিস্তারে এফ অফ এক্স এর উপর ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য। ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য, ঠিক আছে? অতএব আমরা কমপক্ষে এমন একটি সি পাবো যাতে এখানে রেঞ্জ ছিল 2 থেকে 3, তাহলে 2 লেস দ্যান সি লেস দ্যান 3 এবং এফ ড্যাশ সি সমান
এফ অফ 3 মাইনাস এফ অফ 2 বাই 3 মাইনাস 2 হয়। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখছি আমরা, ঠিক আছে। তাহলে এই আমাদের সম্পর্ক ছিল। এবার যেটা আমরা করব যে ডেরিভেটিভ বার করব, এফ অফ 2 বার করব, এফ অফ 3 বার করব, তাই তো। আচ্ছা অতএব আচ্ছা এফ অফ এক্স সমান ছিল আমাদের রুট ওভার এক্স মাইনাস 2। তাহলে এফ প্লাস এক্স কি আসবে? তোমরা জানো রুটের জন্য হয় 1/2 রুট এক্স, সেই হিসাবে 1/2 রুট এক্স মাইনাস 2। যেহেতু এক্স মাইনাস 2 আছে, এক্স এর ডেরিভেটিভ 1, 2 এর 0, তাই এখানটা 1টা লিখছি না। এবার এফ অফ 2 দেখো, এখানে 2 বসিয়ে দিলে রুট 2 মাইনাস 2 তার মানে 0। আর এফ অফ 3 হচ্ছে রুট 3 মাইনাস 2 সমান রুট 1 সমান 1, ঠিক আছে। অতএব 1 থেকে পাই এখানে মানগুলো বসাবো। বোর্ডটা মুছছি আমি। কি পাচ্ছি যে এফ ড্যাশ সি, তাকে এখানে সি বসিয়ে দিলে 1/2 রুট সি মাইনাস 2 সমান, এইখানে যদি আমি এফ অফ 3 বার করি 1 মাইনাস এটা 0, এটা হচ্ছে 3 মাইনাস 2 1 হয়ে গেল, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করা যাক। বা তাহলে এই জায়গায় 1/2 রুট সি মাইনাস 2 সমান, এটা 1/1 হয়ে যাচ্ছে। এটা যদি কোণাকোণি গুণ করে নিই 2 রুট সি মাইনাস 2 সমান 1, বা যদি বর্গ করে দিই 4 ইন্টু সি মাইনাস 2 সমান 1, বা 4 দিয়ে ভাগ করে দিতে পারো বা গুণ করে দিতে পারো। 4c মাইনাস 4 2 8 সমান 1। তাহলে 4c সমান 4টাকে দিকে নিয়ে গেলে 8টাকে 8 9, তাহলে c সমান 9/4, তাই তো। তার মানে কত হচ্ছে? বা c সমান 9/4 মানে 2.4 2 8 1 2 2 4 2 8 5 2.25। দেখো এই পয়েন্টটা কিন্তু আমাদের 2 থেকে 3 এর মধ্যে অবস্থিত। আমরা পেলাম যে অতএব c সমান 2.25 এমন যে 2 লেস দ্যান c সমান 2.25 লেস দ্যান 3 এবং f ড্যাশ 2.25 সমান কত পেলাম? এখানে পেলাম f ড্যাশ c সমান f অফ 3 মাইনাস f অফ 2 বাই 3 মাইনাস 2। তাহলে এই জায়গায় এবার লক্ষ্য করো যে আমরা এই যে পয়েন্টটা পাচ্ছিলাম, আমাদের পয়েন্ট দরকার ছিল, সেই পয়েন্টটা হচ্ছে যে c, f অফ c, তাই তো। তাহলে f অফ c এর মানটা আমরা বার করে নিই। তাহলে f অফ c সমান, খেয়াল করে দেখো এই পয়েন্টটা না লিখে আমি 9/4 মানটা লিখছি। তাহলে f অফ c সমান f অফ 9/4। তাহলে এই মান যদি আমি এই রিলেশনটায় বসিয়ে দিই, আমার ছিল রুট এক্স মাইনাস 2, তার মানে রুট 9/4 মাইনাস 2। তাহলে এই জায়গা থেকে পাচ্ছি আমরা রুট 9 মাইনাস r/4 সমান রুট 1/4 সমান 1/2। তাহলে এবার দেখো এই যে আমরা পয়েন্টটা পেলাম, এখানে যে ভাষাটা লিখেছিল কি না, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক বক্রের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল, তাই তো। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রয়োগ করি। অতএব ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্য অনুসারে কি পেলাম যে c, f অফ c, বা তাহলে বিন্দুটা c এর মান হচ্ছে 9/4 বা 9/4, 1/2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি বলেছে? বক্রের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখা সমান্তরাল। বক্রের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল।
সমান্তরাল। তার মানে আমাদের নির্ণয় বিন্দুটি কি হলো, যে উত্তর লিখলাম, অতএব নির্ণয় বিন্দুটি হলো, নির্ণয় বিন্দুটি হলো 9/4,1 বোঝা গেল। এই হচ্ছে আমাদের জ্যামিতিক তাৎপর্য এবং তার অঙ্ক। এরপর এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের আরেকটি রিপ্রেজেন্টেশন বা প্রকাশভঙ্গি হয়। তো আমরা সেই জায়গায় পৌঁছে যাব যে আরেকটি রিপ্রেজেন্টেশন কি এবং তার দিয়ে কি অঙ্ক আমরা করতে পারি। সেটি হচ্ছে যে আমরা যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য বলেছিলাম, সেই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যে খেয়াল করে দেখো যে আমরা লাস্টে লিখেছিলাম f' সমান f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a। এখন আমরা যদি এই যে রিপ্রেজেন্টেশনটা পেয়েছি, যদি সিটাকে এমন ধরি যে c সমান a প্লাস থিটা ইন্টু b মাইনাস a, যেখানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, তাহলে কি হয় দেখো। এখানে লক্ষ্য করো যে আমাদের যে ক্লোজড ইন্টারভ্যালটা দেওয়া ছিল সেটা হচ্ছে a, b। আমরা যদি সংখ্যা রেখায় ধরি, এখানে a পয়েন্ট, এখানে b পয়েন্ট, তাহলে b থেকে a যদি বিয়োগ করি সেটা হচ্ছে এই মাঝখানের ডিফারেন্সটা। 0 থেকে 1 এর মাঝের কোনো সংখ্যাকে যদি আমি b মাইনাস a দিয়ে গুণ করি, তার মানে অবশ্যই এই মানটা হয়ে যাচ্ছে এই b মাইনাস a এর চেয়ে ছোট, তার মানে এর চেয়ে ছোট। তার সঙ্গে যদি a যোগ করি, তার মানে বুঝতেই পারছো মানটা a এর চেয়ে বড় হচ্ছে কিন্তু b এর চেয়ে ছোট হচ্ছে। আর আমাদের c এর রেঞ্জটা কি বলেছিল, a লেস দ্যান c লেস দ্যান b, তার মানে আমাদের কন্ডিশনটা সিদ্ধ হলো, তাই তো, যে c এর মান অবশ্যই a থেকে b এর মধ্যে অবস্থিত হচ্ছে। তাহলে এই জায়গায় আমরা কি পাই দেখো। প্রথমত এই জায়গাতে আমি যদি বসিয়ে দিই, তাহলে এই যে b মাইনাস a, এটাকে আমরা h ধরে নিচ্ছি। তাহলে আমাদের রিলেশন এলো c সমান a প্লাস থিটা h। তাহলে এই জায়গায় যদি বসিয়ে দিই f' c সমান f অফ, মানে c এর জায়গায় আমরা পাচ্ছি a প্লাস থিটা h সমান f অফ b মাইনাস f অফ a বাই h। এইচটাকে যদি কোনাকুনি গুণ করে দাও, h f' a প্লাস থিটা h সমান f অফ b মাইনাস f অফ a, অর্থাৎ f অফ b সমান হচ্ছে f অফ a প্লাস h ইন্টু f' a প্লাস থিটা h। দেখো একটা নতুন প্রকাশভঙ্গি পেলাম। কি পেলাম, যে f অফ b সমান f অফ a প্লাস h ইন্টু f' a প্লাস থিটা h, তাই তো। এখন এই f অফ b না লিখে আমি কিন্তু এইখান থেকে দেখো খেয়াল করে এই যে b মাইনাস এটাকে আমি h ধরেছিলাম, তাই তো। তাহলে আমি এখান থেকে মান পাচ্ছি b সমান a প্লাস h, তাই তো। তাহলে আমি এই জায়গায় f অফ b না লিখে এটা কিন্তু f অফ a প্লাস h ও লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দিলাম f অফ a প্লাস h। তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো, যে f অফ a প্লাস h সমান f অফ a প্লাস h ইন্টু f' a প্লাস থিটা h। ঠিক আছে। তাহলে আমরা এই উপপাদ্যটিকে আবার গুছিয়ে যদি লিখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি আমরা একটা ক্লোজড ইন্টারভ্যাল a, a প্লাস h নিই, এই রেঞ্জে f অফ x অপেক্ষকটা সন্তত, এই জায়গায় কন্টিনিউয়াস, আর a, a প্লাস h ওপেন ইন্টারভ্যালের মধ্যে এটা ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা এমন একটি থিটাটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত পাবো, কমপক্ষে এমন একটা থিটা পাবো যাতে এই f অফ a প্লাস h সমান f অফ a প্লাস h ইন্টু f' a প্লাস থিটা h হয়। তো এটা দিয়ে আমরা এই মুহূর্তে একটি অঙ্ক তোমাদের করে দেখাবো। সংক্ষিপ্ত 11-2 এর অঙ্কটি আমি তোমাদের করাবো। দেখো এখানে আছে যে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তার মধ্যে একটি হচ্ছে log 1 প্লাস x লেস দ্যান x যখন x গ্রেটার দ্যান 0। তো এইখানে আমরা যখন করব, যে ধরি f অফ x সমান log 1 প্লাস x। এবার দেখো যেহেতু আমার x গ্রেটার দ্যান 0 দেওয়া আছে, তাহলে f অফ x অপেক্ষকটা অবশ্যই সন্তত এবং অবকলনযোগ্য হবে। আমরা লিখি যেহেতু x গ্রেটার দ্যান 0, বা এইভাবে না লিখে x গ্রেটার দ্যান 0 বিস্তারে f অফ x অবকলনযোগ্য, সন্তত ও অবকলনযোগ্য। আগে সন্তত এখানে সন্তত
ও অবকলন যোগ্য। ক্লিয়ার? তাহলে এবার আমরা যদি এইচ গ্রেটার দ্যান 0 ধরি, অতএব এইচ গ্রেটার দ্যান 0 হলে এখানে এক্স কমা এক্স প্লাস এইচ এই যদি বিস্তার নিই, ঠিক আছে, এক্স কমা এক্স প্লাস এইচ এই যদি আমরা বিস্তার নিই, তাহলে এই বিস্তারে অবশ্যই আমাদের এই এফ অফ এক্স সন্তত এবং অবকলনযোগ্য হবে। এত বিস্তারে এফ অফ এক্স সন্তত এবং এই যে ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে এক্স কমা এক্স প্লাস এইচ বিস্তারে এফ অফ এক্স অবকলনযোগ্য, অবকলনযোগ্য, ঠিক আছে। তাহলে অতএব আমরা সি পাচ্ছি, অতএব আমরা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের প্রয়োগে পাই ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য অনুসারে পাই। কি পাই তোমরা আগে দেখেছো যে এফ অফ এক্স প্লাস এইচ এই যে মান সমান এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ, এই হচ্ছে আমাদের সম্পর্কটা আমরা পাবো, যেখানে থিটার মান হচ্ছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, ঠিক আছে। তাহলে এই যে সম্পর্কটা পেলাম, এই অভেদে আমরা এক্স এর জায়গায় 0 আর এইচ এর জায়গায় এক্স বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে উপরের অভেদে এক্স সমান 0 ও এইচ সমান এক্স বসিয়ে পাই। কি পাই দেখা যাক। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে x0 h, শুধু h থাকবে, তাহলে f অফ h সমান এই জায়গাটা দেখো f অফ 0 হয়ে গেল প্লাস h এর মান x, তাহলে x বসালাম, f ড্যাশ x এর জায়গায় 0, তার মানে শুধুমাত্র থিটা x, ঠিক আছে। এবার f অফ 0টা তুমি যদি মান বসিয়ে দাও তাহলে কি পাও দেখো, f অফ h মানে হচ্ছে log এই না সরি এখানে h এর জায়গায় আমি x বসিয়েছি, তাহলে এই জায়গাটা x হবে, তাহলে log 1 প্লাস x সমান এটা log 1, কারণ x এর মান এখানে 0 আছে, তাহলে log 1 প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x, ঠিক আছে। তাহলে f ড্যাশ থিটা x, এখানে f ড্যাশ x এর মানটা আমরা আলাদা করে বার করে রাখি। f ড্যাশ x সমান খেয়াল করে দেখো f অফ x সমান ছিল আমাদের log 1 প্লাস x, তাই তো, আর log এর ডেরিভেটিভ কি হয় 1/x, তার মানে এখানে আসবে 1/1 প্লাস x, 1 প্লাস x এর ডেরিভেটিভ এখানে 1টা 0 হচ্ছে, x টা 1 হচ্ছে, তাই লিখছি না। তার মানে আমরা পেলাম f ড্যাশ x এর মান হচ্ছে 1/1 প্লাস x। তাহলে এই জায়গায় যদি মানটা আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো যে log 1 প্লাস x সমান log 1টা 0 বাদ চলে গেল, তাহলে x বাই নিচে আসছে 1 প্লাস x এর জায়গায় থিটা x। তাহলে এই যে আমরা রিলেশন পেলাম, এখান থেকে আমি দেখাবো যে log 1 প্লাস এক্সটা অবশ্যই লেস দ্যান এক্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার আমরা একটা ইনইকুয়ালিটি তৈরি করি, যেহেতু 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1 এবং খেয়াল করে দেখো এক্সটা গ্রেটার দ্যান 0 ধরেছিলাম, এক্স গ্রেটার দ্যান 0, অতএব তাহলে আমি এক্স দিয়ে গুণ করলেও এটা চেঞ্জ হবে না, তাহলে লেস দ্যান থিটা এক্স লেস দ্যান এক্স, ঠিক আছে। এবার আমাদের 1 প্লাস থিটা এক্স দরকার, সবগুলোকে 1 যোগ করলাম, 1 লেস দ্যান 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1 প্লাস এক্স। যেহেতু 1 প্লাস থিটা এক্স নিচে দরকার, আমি এটাকে উল্টিয়ে নেব, দেখা যাক। তাহলে আমরা পেলাম বা 1 গ্রেটার দ্যান 1/1 প্লাস থিটা এক্স গ্রেটার দ্যান 1/1 প্লাস এক্স। এখানে লক্ষ্য রাখবে এখানে উল্টালেই মানে অনন্য করলেই কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যায়, ঠিক আছে। এবার এক্স যেহেতু পজিটিভ, তাহলে এক্স দিয়ে সব কটাকে গুণ করলেও আমার এই চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তার মানে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান x/1 প্লাস থিটা এক্স গ্রেটার দ্যান x/1 প্লাস এক্স। ক্লিয়ার? তাহলে এই যে রিলেশনটা দেখো, এবার এই জায়গাটা আমরা বাকিটা আর দেখবো না, এদিকটা দেখবো না, আমরা পেলাম
যে এক্স গ্রেটার দ্যান এক্স বাই ওয়ান প্লাস থিটা এক্স, আর এর মানটাই আমরা পেয়েছিলাম লগ ওয়ান প্লাস এক্স, লগ ওয়ান প্লাস এক্স, এইটা এখানে লেখা আছে, তাই তো? তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম অতএব লগ ওয়ান প্লাস এক্স লেস দ্যান এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই 3 টাইপের অঙ্ক তোমাদের এই সিলেবাসে বা বইয়ে আছে, ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। আমার পড়ানো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ।